আসসালামু আলাইকুম। আমি ইতি। আমি আজ আপনাদের বলবো অপেক্ষা বইয়ের ৩য় ভাগ। ছোট চাচার কথা ওঠায় ইমনের মন ভালো হয়ে গেল। সে একটু হেসেও ফেলল। আজ শুক্রবার, ছুটির দিন। ছুটির দিনে ছোট চাচা আসে। গত শুক্রবার আসেনি, আজ হয়তো আসবে। তোর ছোট চাচাকে দেখতে কেমন লাগে জানিস? কেমন লাগে? অবিকল রাম ছাগলের মতো লাগে। দাড়ি রেখেছে তো, এই জন্যে। রাম ছাগলের দাড়ি আছে। ইমনের চোখে প্রায় পানি এসে যাচ্ছে। ছোট চাচাকে কেউ খারাপ বললে তার খুব মন খারাপ লাগে। তাছাড়া দাড়িতে ছোট চাচাকে খুবই সুন্দর লাগে। মিতু বলল, আমি যখন কমলা খাচ্ছিলাম তখন তুই লোভীর মতো তাকিয়েছিলি কেন? তাকিয়েছিলাম না তো। অবশ্যই তাকিয়েছিলি। লোভী কোথাকার। আবার মিথ্যে কথা বলে, মিথ্যুক। আমি মিথ্যুক না, আমি সত্যুক। অবশ্যই তুই মিথ্যুক। বাবা মারা গেছে, আবার মিথ্যে কথাও বলে। বাবা মরেনি, বেড়াতে গেছেন, চলে আসবেন। চলে আসবে না হাতি? কোনো দিন আসবে না। আসবে। তুই বললেই হবে, সবাই জানে আসবে না। তুই একে তো মিথ্যু, তার উপর বোকা। আমি বোকা না? অবশ্যই তুই বোকা। বোকা এবং ভীরু। সিঁড়ি দিয়ে বসে বসে পা ল্যাচড়ে নামছিস, আমি দেখেছি। ইমন চোখের পানি সামলাবার চেষ্টা করছে, পারছে না। মিতু বলল, একদিন তুই যখন সিঁড়ি দিয়ে বসে বসে নামছিলি তখন আমি তোর ইয়েটা দেখে ফেলেছি। দেখতে সাদা কেঁচোর মতো। ইমনের চোখে এবার পানি এসে গেল। চোখ মুছে সে রওনা হলো রান্নাঘরের দিকে। বুয়াকে আরেকবার অনুরোধ করে দেখবে যেন মাকে সে চা দিয়ে আসে। মিতু তার ফ্রকের পকেট থেকে আরেকটা কমলা বের করছে। মেয়েটার মুখ গোলগাল, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, অসম্ভব সুন্দর চেহারা। একবার তার দিকে চোখ পড়লে চোখ ফেরানো মুশকিল। এ হচ্ছে সেই ধরনের মেয়ে যাকে দেখলেই কথা বলতে ইচ্ছে করে। মজার ব্যাপার হলো, আজ থেকে ঠিক ২০ বছর পর এই মেয়েটি তার বাবার ঘরে ঢুকে অত্যন্ত শান্ত ভঙ্গিতে বলবে, বাবা, আমি ইমনকে বিয়ে করতে চাই। মিতুর বাবা হতভম্ব হয়ে বলবেন, কি বললি? যা বলেছি তুমি শুনেছ। তোর মাথাটা কি খারাপ? মিতু আগের চেয়েও শান্ত গলায় বলবে, বাবা, আমার মাথা খারাপ না, তুমি ব্যবস্থা করে দাও। সেই গল্প যথাসময়ে বলা হবে। আপাতত আমরা দেখতে পাচ্ছি ইমন তার ছোট চাচার কোলে। সে চাচার ঘাড়ে মুখ লুকিয়ে আছে, নিঃশব্দে কাঁদছে। ফিরোজ বলছে, কেঁদে তুই আমার ঘাড় ভিজিয়ে ফেলেছিস। তোর হয়েছেটা কি বলতো? 15 দিন পরে এসেছি, কোথায় গল্পগুজব করবি? এরকম করলে আর আসবো না। দোতলা থেকে নিচে ফেলে দেব। দিলাম ফেলে, দিলাম। 1 মিনিটের মধ্যে যদি হাসির শব্দ না শুনি তাহলে কিন্তু সত্যি সত্যি ফেলে দেব। ইমন হাসতে না পারলেও হাসির মতো শব্দ করলো। ছোট চাচার একটু মাথা খারাপের মতো আছে, সত্যি সত্যি ফেলে দিতে পারে। সুরাইয়ার জ্বর আরও বেড়েছে। জ্বরের আঁচে মুখ লালচে হয়ে আছে, চোখ জল জল করছে। ফিরোজ বসেছে তার সামনে একটা চেয়ারে। ফিরোজ বলল, ভাবি কেমন আছেন? ভালো। খারাপ থাকবো কেন? খারাপ থাকার মতো তো আর কোনো নতুন কিছু হয়নি। আপনার জ্বর কি বেশি? জানি না। তোমার খবর বলো। ব্যবসাপাতির অবস্থা কি? অবস্থা বেশি ভালো না। খারাপই বলতে পারেন। ব্যবসা করতে ক্যাশ টাকা লাগে, ক্যাশ টাকা তো নেই। তোমার ভাইয়ের টাকা পয়সার খোঁজ নিতে বলেছিলাম, খোঁজ নিয়েছো? ফিরোজ কিছু বলল না, চুপ করে রইল। এই প্রসঙ্গে আলাপ করতে তার ইচ্ছা করছে না। অফিসে তার ভাইয়ের টাকা পয়সা ভালোই আছে। টাকাটা পেতে হলে তার মৃত্যু হয়েছে এই মর্মে প্রমাণসহ কাগজপত্র দিতে হবে। ভাইয়ের মৃত্যু হয়েছে এ জাতীয় কোনো কাগজ তার কাছে নেই। একটা মানুষ নিখোঁজ হয়ে গেছে, এই পর্যন্তই। তার আর কোনো খোঁজ নেই। ভাবি, ইমনের পড়াশোনা কেমন হচ্ছে? জানি না। সুপ্রভাত তো দেখতে খুব সুন্দর হয়েছে। ও সুন্দর হলেই কি আর অসুন্দর হলেই কি? তুমি কি এখনও ম্যাসেই থাকো? জি। চিরজীবন কি ম্যাসেই থাকবে? ঘরবাড়ি করবে না? বিয়ে টিয়ে করবে না? ব্যবসার অবস্থা ভাবি খুবই খারাপ। খারাপ হলে কি আর করবে? ম্যাসে জীবন কাটিয়ে দাও। ফিরোজ একটু ঝুঁকে এসে বলল, ভাবি, আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। সুরাইয়া ভ্রুকুচকে বলল, কি আবদার? মার শরীর খুব খারাপ, প্যারালাইসিস হয়ে গেছে। মনে হয় বাঁচবেন না। আপনাকে খুব দেখতে চাচ্ছে। আমাকে দেখে কি হবে? মনে হয়তো শান্তি পাবেন। আমাকে দেখে শান্তি পাবার কিছু নেই। আমি কোনো শান্তি পারি না। ভাবি, এইভাবে কথা বলবেন না। আপনি আমার সঙ্গে চলেন, সবাইকে নিয়ে ঘুরে আসি। দীর্ঘদিন একটা জায়গায় পড়ে আছেন,
ঢাকার বাইরে গেলে ভালো লাগবে। আমার ভালো লাগে নিয়ে তোমাকে ভাবতে হবে না। ভাবি, আমি হাত জোর করছি। সুরাইয়া বিরক্ত গলায় বলল, কথায় কথায় হাত জোর করো। এইসব নাটক আমার ভালো লাগে না। আমি কোথাও যাব না। তাহলে একটা কাজ করি, ইমনকে নিয়ে যাই। না, ওকে আমি একা কোথাও পাঠাবো না। একা কোথায় ভাবি, আমি সঙ্গে যাচ্ছি। নিয়ে যাব, একটা দিন থাকবো, তারপর চলে আসবো। না, অনেক দিন তো হয়ে গেল ভাবি, এখন একটু স্বাভাবিক হবার চেষ্টা করা উচিত না? আমি স্বাভাবিকই আছি, এর চেয়ে বেশি স্বাভাবিক হওয়া আমার পক্ষে সম্ভব না। ফিরোজ, তুমি এখন যাও। শরীর ভালো লাগছে না, কথা বলতে ইচ্ছে করছে না। আমি যাব বৃহস্পতিবার দুপুরে। সকালবেলায় এসে একবার খোঁজ নিয়ে যাব। কি খোঁজ নিয়ে যাবে? যদি আপনি যান আমার সঙ্গে, কিংবা ইমনকে দেন। একবার তো না বলেছি, তারপরে চাপ দিচ্ছ কেন? চাপ দিচ্ছি না ভাবি, অনুরোধ করছি। মার শরীর খুবই খারাপ, বাঁচবেন না। ইমনের জন্য খুব অস্থির। ভাবি, আজ উঠি, বৃহস্পতিবার সকালে আসব। যাওয়ার আগে দেখা করার জন্য আসব। সুপ্রভা কি ঘুমোচ্ছে? হ্যাঁ। ওকে দিন একটু কোলে নিয়ে আদর করি। কোলে নিয়ে আদর করতে হবে না, ঘুম ভেঙে যাবে। ঘুম ভাঙলে বিশ্রী করে কাঁদে, অসহ্য লাগে। সুপ্রভার কান্না শুধু না, সুরাইয়ার সব কিছুই অসহ্য লাগে। ইমন যখন পড়ার টেবিলে বসে গুনগুন করে, সেই গুনগুন কিছুক্ষণ শুনলেই অসহ্য লাগে। আবার সে যখন নিঃশব্দে পড়ে, তখন চারদিকে নৈশব্দও অসহ্য লাগে। সবচেয়ে বেশি অসহ্য লাগে তার বড় ভাই জামিলুর রহমানকে। জামিলুর রহমান মাঝে মধ্যে বোনের ঘরে ঢুকেন, নানান বিষয় নিয়ে কথা বলেন। দু একটা কথা শোনার পরই সুরাইয়ার মাথা ধরে যায়। সুরাইয়ার সঙ্গে সঙ্গে বলে, ভাইজান প্রচণ্ড মাথা ধরেছে। তিনি তারপরে বসে থাকেন, এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে যান এবং কথা বলতেই থাকেন। তারপর সুরাইয়া, তুই আছিস কেমন? তুই আছিস কেমন বল। ভালো। দিন রাত 24 ঘন্টা একটা ঘরের ভেতর থাকিস, এর নাম ভালো থাকা? পাগল আমি হব না ভাইজান। পাগল হলে আগেই হতাম। আগে যখন হই নাই, এখনও হব না। আশেপাশে সবাইকে পাগল বানাবো, কিন্তু নিজে পাগল হব না। এই তো একটা কথার মতো কথা বলেছিস। নিজে ভালো থাকবি, নিজের ভালো থাকাটাই জরুরি। অন্যের যা ইচ্ছা হোক, নিজে ঠিক থাকলে জগৎ ঠিক। শুনে ভালো লাগলো। একটা ঘটনা ঘটলে চিত হয়ে পড়ে যেতে হবে নাকি? দুর্ঘটনা মানুষের জীবনে ঘটে না? সব সময় ঘটে। ভাইজান, আমার খুব মাথা ধরেছে। দিন রাত একটা ঘরে বন্দি হয়ে থাকলে মাথা ধরবে না? মাথা ধরবেই। আমার কথা শোন, মাথা থেকে সব কিছু বাদ দিয়ে আয়। আমরা তো জীবন নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করি। নতুন চিন্তা ভাবনাটা কি? আমাকে বিয়ে দেবার কথা ভাবছেন? যদি ভাবি, অসুবিধাটা কোথায়? তোর বয়স অল্প, সারাটা জীবন পড়ে আছে সামনে। সুরাইয়া হতভম্ব গলায় বলল, ইমনের বাবা বেঁচে থাকতে আমি আরেকটা বিয়ে করে ফেলবো? বেঁচে আছে তোকে কে বলল? মরে গেছে সেটাই বা কে বলল? তাছাড়া আমি জানি বেঁচে আছে। আর যদি নাও থাকে, বিয়ে তো আমি করব না। খুব ভালো একটা ছেলে পেয়েছিলাম, ইন্ডেটিংয়ের ব্যবসা করে, বয়স অল্প, রোড অ্যাক্সিডেন্টে স্ত্রী মারা গেছেন। আপনি চান আমি আমার 2 বাচ্চা ধরে তার ঘাড় ধরে ঝুলে পড়ি? ভাইজান, যখন আপনার মনে হবে আমাদের আর পালতে পারছেন না, অসুবিধা হচ্ছে, তখন বলবেন, আমি চলে যাব। কোথায় যাবে সেটা আমার ব্যাপার। ভাইজান, এখন আপনি চান। আমার এমন মাথা ধরেছে যে ইচ্ছা করছে দেয়ালে মাথা ঢুকি। জামিলুর রহমান সাময়িকভাবে উঠে চলে যান, তবে কিছুদিন পর আবারও আরেকটি ছেলের সন্ধান নিয়ে উপস্থিত হন। বুঝলি, ভদ্রলোকের বয়স সামান্য বেশি, মনে হয় 50 ক্রস করেছে, তবে ভালো স্বাস্থ্য, চেহারাও সুন্দর। দেখলে মনে হয় বয়স 36। হাইলি এডুকেটেড, ইলিনয় ইউনিভার্সিটি থেকে MS করেছে। আমেরিকান এক মেয়ে বিয়ে করেছিল, বিয়ে টিকেনি। আমেরিকান মেয়ে, বুঝতেই পারছিস, বিয়েটা ওদের কাছে একটা খেলা। কিছুদিন হানি বলা, তারপর সাপ নেউলের খেলা। সুরাইয়া ভাইকে থামিয়ে দিয়ে বলল, ভাইজান শোনেন, আমি আমেরিকান মেয়ে না, আমি বাঙালি মেয়ে, এবং বিয়েটা আমার কাছে খেলা না। আমার একবার বিয়ে হয়েছে, আমার স্বামী আমাকে তালাকও দেয়নি, মরেও যায়নি।
আমি আবার বিয়ে করব কেন? কোনো স্বামী যদি 2 বছর তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ না রেখে নিরুদ্দেশ থাকে, তাহলে সেই বিয়ে অটোমেটিকলি তালাক হয়ে যায়। কে বলেছে? মাওলানা সাহেব বলেছেন। মাওলানা সাহেবদের বিয়ে হয়তো তালাক হয়ে যায়। ইমনের বাবা তো মাওলানা না। ইমনের বাবা বেঁচে আছেন, তিনি একদিন ফিরে আসবেন। এই বিষয়টা সুরাইয়া মনে প্রাণে বিশ্বাস করে। সুরাইয়ার সঙ্গে সঙ্গে আরও একজন বিশ্বাস করে, সে সুরাইয়ার ভাবি ফাতেমা। জামিলুর রহমান যেমন অতিরিক্ত চালাক, তার স্ত্রী ফাতেমা তেমনই অতিরিক্ত বোকা। জগতের বোকারা ভালো মানুষ ধরনের হয়, ফাতেমা বেগম তা না। ভালো মানুষই কোনো ব্যাপারই তার মধ্যে নেই। সুরাইয়া তার পুত্র ও কন্যা নিয়ে এই সংসারে সিন্দাবাদের ভূতের মতো চেপে আছে। এ ব্যাপারটা তার কাছে অসহনীয় লাগে। বোকা মানুষ বলেই তিনি মনের ভাব গোপন রাখেন না, সরাসরি বলেন। পানের পিক ফেলে গম্ভীর গলায় বলেন, একটা কিছু ব্যবস্থা নেওয়া দরকার। আর কতদিন? আমার ছেলেপুলে বড় হচ্ছে। তারপরেও সুরাইয়া তার ভাবিকে খুব পছন্দ করে, কারণ ফাতেমারও ধারণা ইমনের বাবা বেঁচে আছে, কোনো একদিন ফিরে আসবে। সেই কোনো একদিনটা কবে সেটা ফাতেমা জানেন না, সুরাইয়াও জানে না। সুরাইয়ার কেন জানি মনে হয় লোকটা ফিরবে গভীর রাতে, হয়তো ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, এর মধ্যে ভিজতে ভিজতে উপস্থিত হবে। সুরাইয়া দরজা খুলে দেবে, সে ঢুকবে খুব সহজভাবে। যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকা হচ্ছে লোকটার স্বভাব। সে তার স্বভাব মতো বলবে, দেখি একটা তোয়ালে দেখে, মাথাটা ভিজে গেছে। সুরাইয়া তোয়ালে এগিয়ে দেবে। মানুষটা মাথা মুছতে মুছতে বলবে, তুমি কেমন আছো? সে বলবে, ভালো। এত রোগা লাগছে কেন? শরীর খারাপ? সেও সহজভাবে বলবে, না, শরীর ঠিকই আছে। যে যেমন তার সঙ্গে সেরকম আচরণ করতে হয়। মানুষটা এক পর্যায়ে বিছানার দিকে তাকিয়ে বলবে, ইমনের পাশে শুয়ে আছে এই ছোটো মেয়েটা কে? ওর নাম সুপ্রভা। সুপ্রভা কে? সুপ্রভা হলো ইমনের ছোটো বোন। বলো কি, সুন্দর হয়েছে তো? হ্যাঁ, সুন্দর হয়েছে। ওকে ডেকে তুলবো? কোলে নেবে? না থাক, ঘুম ভাঙিয়ে দরকার নেই। ইমন তো দেখি অনেক বড় হয়েছে। বড় তো হবেই। তুমি কি ভেবেছিলে যে এরকম রেখে গেছো ফিরে এসে সেরকম দেখবে? মানুষটা কথা ঘোরাবার জন্য বলবে, ঠান্ডা লেগে গেছে, চা খাওয়াতে পারবে? অবশ্যই পারবো, কেন পারবো না। তুমি ভাত খাবে না? হ্যাঁ খাবো। ভাতও খাবো, গোসল করতে হবে, সাবান দাও তো। ভাত খাবার আগে চা খাবে নাকি ভাত খাবার পর চা খাবে? চা খেয়ে গোসলখানে ঢুকবো। আচ্ছা, এই বাড়িটা কার? আমার বড় ভাইয়ের বাড়ি। বাড়ি তো বেশ বড়। মানুষটা চেয়ারে চুপচাপ বসে থাকবে। সুরাইয়া যাবে চা বানাতে। শুধু চা বানালে হবে না, ভাত চড়াতে হবে। গরম ভাত, ভাতে 1 চামচ ঘি, ডিম ভাজা, ডিম ভাজার সঙ্গে শুকনো মরিচ ভাজা, নতুন আলু ডোবা তেলে মচমচে করে ভাজা। মানুষটার খুব প্রিয় খাবার। সুরাইয়া রোজ রাতে দীর্ঘ সময় নিয়ে কাল্পনিক কথোপকথন চালায়। এক এক রাতের কথাবার্তা হয় এক এক রকম। রাতের এই কথোপকথন অংশটা তার বড় ভালো লাগে। ইমন অন্ধকারের সিঁড়িঘরের নিচে দাঁড়িয়ে কাঁদছে। জায়গাটা বিশ্রী রকমের অন্ধকার, সেই কারণে তার ভয় লাগছে। আবার অন্ধকার থেকে বারান্দায় আলোতে আসতে পারছে না। সে পেন্সিল হারিয়ে ফেলেছে। স্কুলের ব্যাগ গোছাতে গিয়ে ধরা পড়েছে পেন্সিল নেই। এই দুঃসংবাদ মাকে না দিয়ে উপায় নেই। সে মাকে বলল। সুরাইয়া ধমক ধামক কিছুই দিল না, শান্ত গলায় বলল, যেখান থেকে পারো পেন্সিল খুঁজে আনো। পেন্সিল না এনে আজ ঘুমোতে পারবে না। ঘণ্টাখানেক আগে সে মার ঘরে উকি দিয়েছিল। সুরাইয়া তাকে দেখেই বলল, পেন্সিল পেয়েছো? ইমন বলল, না। পেন্সিল পাওনি তাহলে এসেছো কেন? বললাম না, পেন্সিল না পেলে আসবে না। কথা কানে যায় না? বাদর ছেলে। রাত 10টার মতো বাজে। অন্যদিন এ সময়েও বাড়ি গম গম করে। আজ মনে হয় সবাই শুয়ে পড়েছে। বাড়ি নিঝুম। ইমন কী করবে বুঝতে পারছে না। এই বাড়িতে যদি ছোটো চাচা থাকতেন তাহলে তাকে কানে কানে বললেই যত রাতই হোক তিনি দোকান থেকে পেন্সিল কিনে আনতেন। ছোটো চাচা নেই। এখন যে সে কাঁদছে, ভয় কাঁদছে না, ছোটো চাচার জন্য কাঁদতে কাঁদতেই তার মনে হলো, বাবা থাকলে বাবা কি তার পেন্সিল কিনে আনতেন? বলা যাচ্ছে না। বাবা কেমন ছিলেন, তিনি কি করতেন, দ্রুত ভুলে যাচ্ছে। বাবার চেহারাও এখন তার মনে নেই। শুধু মনে আছে বাবা খুব ফর্সা ছিলেন।
আগের বাড়িতে বাবা এবং মার একটা ছবি ছিল ড্রেসিং টেবিলে সাজানো। সেই ছবিটা এ বাড়িতেও নিশ্চয়ই আছে, কিন্তু মা ট্রাঙে রেখে দিয়েছেন। ছবিটা সাজানো নেই। ছবি সাজানো থাকলে সে মাঝে মাঝে দেখত। কে কে বসে আছে? ইমন চমকে উঠল। মিতু। অন্ধকারে পা টিপে টিপে কখন সে সামনে এসেছে সে বুঝতেই পারেনি। ক্যাবলা, তোর কী হয়েছে? চোখ মুছতে মুছতে ইমন বলল, পেন্সিল হারিয়ে ফেলেছি। পেন্সিল হারিয়ে ফেললে এখানে বসে কাঁদছিস কেন? ইমন জবাব দিল না। মিতু বলল, ফুপু বকা দিয়েছে? কি বলেছে? পেন্সিল না পেলে ঘরে ঢুকতে পারবি না? কী রঙের পেন্সিল? হলুদ। আচ্ছা, আমি এনে দিচ্ছি। একটা কথা শোন, তোর যদি কিছু হারিয়ে যায় আমাকে বলবি, আমি এনে দেব। একা একা বসে কাঁদবি না। ইমন ধরা গলায় বলল, আচ্ছা। মিতু দুটি পেন্সিল এনে দিল, একটা হলুদ একটা সবুজ। হলুদটা স্কুল ব্যাগে রাখবে, সবুজটা কোথাও লুকিয়ে রাখবে, যদি আবারও পেন্সিল হারায় তখন কাজে লাগবে। সুরাইয়া ইমনকে ঘরে ঢুকতে দেখে বলল, পেন্সিল পাওয়া গেছে? ইমন হ্যাঁ সূচক মাথা নাড়ল। সুরাইয়া বলল, আবার যদি কিছু হারায় টেনে তোমার কান ছিঁড়ে ফেলবো, বাদর ছেলে। বাবা নেই, বাবার নাম মনে রেখে কি হবে? যাও, হাত মুখ ধুয়ে ঘুমোতে আসো। ইমন বাথরুম থেকে হাত মুখ ধুয়ে ঘুমোতে এলো। আগে মাঝখানে ঘুমোতেন সুরাইয়া। তারা দুই ভাই বোন দুপাশে ঘুমোতো। এক রাতে সুপ্রভা গড়াতে গড়াতে খাট থেকে পড়ে গেল। তারপর থেকে সুপ্রভা মাঝখানে শোয়। শোয়ার এই ব্যবস্থাটা তার খুব ভালো লাগে। মাঝে মাঝে সুপ্রভাকে হাত দিয়ে ছোঁয়া যায়। সুপ্রভা যখন জেগে থাকে তখন তাকে হাত দিয়ে ছুলে খুব মজার একটা কাণ্ড হয়। সুপ্রভা খিলখিল করে হাসে। সে হাসি আর থামে না। যে কেউ হাত দিয়ে ছুলে সুপ্রভা এমন করে না, শুধু ইমন হাত দিয়ে ছুলেই এমন করে, যেন তার হাতে হাসির কোনো ওষুধ আছে। ইমন নিজের যখন সুপ্রভার মতো ছোট ছিল তখন সেও কি এমন করতো? মাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কিন্তু সাহসে কুলাচ্ছে না। ছোট চাচাকে জিজ্ঞেস করতে হবে। ইমন। জি মা। স্কুলের পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। আকাশ ইংরেজি কি? স্কাই। বানান করো, SKY। আকাশ নীল, ইংরেজি কি? দ্য স্কাই ইজ ব্লু। মাঝে মাঝে আমি যে তোমার উপর খুব রাগ করি তখন কি মন খারাপ হয়? না। মিথ্যা কথা বলছো কেন? যদি মন খারাপ হয় বলবে। মন খারাপ হয়? কি হয়? হ্যাঁ হয়। শোনো, আমি নিজে নানান দুঃখ কষ্টে থাকি তো, এই জন্য এমন ব্যবহার করি। আদর করা কি জিনিস ভুলে গেছি। যে আদর পায় না সে আদর করতেও পারে না, বুঝতে পারছো? তোমার বাবাও কিন্তু আদর করতে পারতো না। সব সময় সব মানুষ সব কিছু পারে না। তোমার বাবা কিভাবে তোমাকে আদর করতো মনে আছে? না। সে অফিস থেকে এসে তোমাকে কোলে নিয়ে 5 মিনিট হাঁটাহাঁটি করতো, এটাই তার আদর। চুমু খাওয়া কিংবা উপহার কিনে দেওয়া এইসব তার স্বভাবে ছিল না। তুমি বড় হয়ে কার মতো হবে? তোমার বাবার মতো হবে? না। তাহলে কার মতো হবে? ছোট চাচার মতো। কেউ কার মতো হতে পারে না, সবাই হয় তার নিজের মতো। তুমি হাজার চেষ্টা করেও তোমার ছোট চাচার মতো হতে পারবে না, কিংবা তোমার বাবার মতো হতে পারবে না। সব মানুষই আলাদা। কচ্ছপরাও কি আলাদা? হঠাৎ কচ্ছপের কথা এলো কেন? আর কোনো কথা না, ঘুমাও। আচ্ছা। ও ভালো কথা। তোমার ছোট চাচা তোমাকে নিয়ে দেশের বাড়িতে বেড়াতে যেতে চায়। তুমি কি যেতে চাও? আনন্দে ইমনের কথা বন্ধ হয়ে গেল। তার ইচ্ছা করছে চিৎকার করে কেঁদে উঠতে, এমন চিৎকার যেন সুপ্রভারও ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে সেও যেন কাঁদতে থাকে। কথা বলছো না কেন? যেতে চাও না? চাই। একা একা যেতে ভয় লাগবে না? না। আমাকে ফেলে রেখে যাবে, কষ্ট হবে না? না। সে কি, আমাকে সুপ্রভাকে ফেলে চলে যাচ্ছ, কষ্ট হবে না? সুপ্রভার জন্য হবে। সুপ্রভাকে তোমার আদর লাগে? আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন ঘুমাও। নাকি একটা গল্প শুনতে চাও? ইমন গল্প শুনতে চাচ্ছে না, কিন্তু বুঝতে পারছে কোন একটা অদ্ভুত কারণে তার মার মন খুব ভালো। মা গল্প বলতে চাচ্ছেন। সেই অদ্ভুত কারণটা কি? গল্প শুনতে চাও? চাই। এক দেশে ছিল এক রাজকন্যা। রাজকন্যা ছিল বন্দিনী। তার জীবনটা কাটছিল 4 দেয়ালের মধ্যে। তার মুক্তির একটাই পথ, যদি কোনো সাহসী রাজপুত্র বাঘের চোখ দিয়ে মালা গেঁথে রাজকন্যার গলায় পরিয়ে দেয়, তবে রাজকন্যা মুক্তি পাবে। গল্পটা কেমন লাগছে ইমন?
ইমন ফিসফিস করে বলল, খুব ভালো লাগছে। আসলে গল্পটা তার মোটেই ভালো লাগছে না। বাঘের চোখের মালার কথা ভাবতেই তার ঘেন্না লাগছে। সে চোখের সামনে দেখতে পাচ্ছে অনেকগুলি বাঘ গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এদের কারোরই চোখ নেই। ভয়ঙ্কর এক রাজপুত্র তাদের চোখ উপড়ে ফেলেছে। অন্ধ বাঘের দল ঘুরে বেড়াচ্ছে। ঘুমিয়ে পড়েছ? না। তাহলে শোনো, বন্দিনী রাজকন্যাকে উদ্ধারের জন্য এক রাজপুত্র বের হলো বাঘের সন্ধানে। তার খুব সাহস, সে দেখতেও খুব সুন্দর। মা, তার নাম কি? ও আচ্ছা, তার নাম তো বলা হয়নি। রাজপুত্র যেমন সুন্দর, তার নামটাও খুব সুন্দর। রাজপুত্রের নাম ইমন কুমার। নামটা সুন্দর না? ইমনের খুব লজ্জা লাগছে। রাজপুত্রের নাম আর তার নাম একই। ইমনের খুব ইচ্ছে করছে মার গায়ে হাত রেখে শুয়ে থাকতে। সেটা সম্ভব না। মাঝখানে সুপ্রভা আছে। ইমন, বাবা ঘুমাও, আমার আর গল্প বলতে ভালো লাগছে না। সুরাইয়া শুধু যে ভালো লাগছে না তা না, তার মনটাই খারাপ হয়ে গেছে। সে পুরোপুরি নিশ্চিত ছিল গল্পের মাঝখানে ইমন বলবে, মা, এই গল্পটা আমি জানি, তুমি অন্য গল্প বলো। এই গল্প ইমনের বাবা ইমনকে বলেছিলেন। ছেলের সেই গল্পের কথা মনে নেই। বাবাকে এত দ্রুত সে ভুলে যাচ্ছে, এত দ্রুত। নিজেকে ইমনের খুব বড় মনে হচ্ছে, যেন হুট করে একদিনের অনেক বড় হয়ে গেছে। সে সবাইকে রেখে একা একা গ্রামের বাড়িতে যাচ্ছে। ছোটো চাচা অবশ্য সঙ্গে যাচ্ছেন, তারপরেও সে একা একা যাচ্ছে, এটা ভাবা যায়। ইমনের হাতে ছোট ব্যাগ। ব্যাগে জামা কাপড়, টুথপেস্ট, টুথব্রাশ, একটা চিরুনি। সুরাইয়া ছেলের হাতে 2টা 10 টাকার নোট দিল। ইমন সেই নোট 2টা গম্ভীর ভঙ্গিতে শার্টের পকেটে নিল। সুরাইয়া বলল, খুব সাবধানে থাকবে। ইমন মাথা কাত করল। গ্রামে অনেক পুকুর আছে, সাবধান। একা একা পুকুরে যাবে না, জঙ্গলেও যাবে না, সাপ খুব আছে, মনে থাকবে? আচ্ছা, তাহলে যাও। রাতে ছোট চাচার সঙ্গে থাকবে। বাথরুম পেলে তাকে জাগাবে। গ্রামের বাথরুম দূরে হয়। আচ্ছা। বাহ, আমাদের ইমন কুমারকে তো খুব স্মার্ট লাগছে। কাছে এসো, কপালে চুমু খেয়ে দিই। ইমন কাছে গেল। মা যখন কপালে চুমু খেলেন, তখন হঠাৎ তার মনে হলো মাকে ছেড়ে সে থাকতে পারবে না। গ্রামের বাড়িতে না গেলেই সবচেয়ে ভালো হয়। ইচ্ছেটা হলো খুব অল্প সময়ের জন্য। ট্রেনে উঠে মনে হলো সে শুধু বড় না, অনেক বড় হয়ে গেছে। কারণ ছোট চাচা তার ট্রেনের টিকিট তার হাতে দিয়েছেন। টিকিট দেওয়ার সময় বলেছেন, হারাবি না, হারালে টিকিট চেকার ফাইন করে দেবে। ইমনকে ছোট চাচার কোলে বসতে হলো না। তার জন্য জানালার কাছে আলাদা সিট। ছোট চাচা চা খেলেন, সেও খেলো, ঠিক বড়দের মতো আলাদা কাপে। ট্রেনে জানালা দিয়ে দৃশ্য দেখতে তার কী যে ভালো লাগছিল। মনে হচ্ছিল সে সারা জীবন ট্রেনে কাটিয়ে দিতে পারবে। এর মধ্যে ছোট চাচা বললেন, এই যে মিস্টার হার্ডনাট, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তোর দায়িত্ব হচ্ছে স্টেশনের নাম পড়তে পড়তে যাওয়া। যখন দেখবি স্টেশনের নাম নান্দাইল রোড, তখন আমাকে ডেকে তুলবি। ট্রেনে স্টেশনে ঢুকতেই জানালা দিয়ে মাথা বের করে স্টেশনের নাম পড়া কি রোমাঞ্চকর ব্যাপার। গ্রামের বাড়ি দেখে ইমন আনন্দে অভিভূত হলো। কি অদ্ভুত বাড়ি, টিনের চাল, ছোট ছোট জানালা, চারদিকে এত গাছপালা, যেন মনে হয় জঙ্গলের ভেতর বাড়ি। একটা কুমড়ো গাছ বাড়িটার চালে উঠে গেছে, সেই গাছ ভর্তি কুমড়ো। উঠোনে সত্যিকার একটা মা ভেড়া 4টা বাচ্চা নিয়ে বসে আছে। ইমন যখন তার সামনে দাঁড়ালো, ভেড়াটা একটু ভয়ও পেল না। বাচ্চা ভেড়াদের একটা আবার এসে ইমনের গা শুকতে শুরু করলো। বিস্ময়ের ওপর বিস্ময়। বাড়িতে 2টা রাজহাঁস, তারা গলা উঁচু করে কি গম্ভীরভাবে হাঁটছে। দেখলে আদর করতে ইচ্ছে করে। ছোট চাচা অবশ্য বললেন, রাজহাঁস 2টা খুবই দাদুর। খবরদার, কাছে যাবি না, কামড় দেয়। কি অদ্ভুত কথা, হাঁস আবার মানুষকে কামড় দেয়? হাঁস কি কুকুর নাকি যে কামড়াবে? আকলিমা বেগম নাতিকে দেখে ডাক ছেড়ে কাঁদতে শুরু করলেন। কাঁদেন আর একটু পরপর বলেন, আমার ইমন না আইছে।
তোমরা কে কই আসো, দেখা যাও, আমার ইমন না আইছে। দাদির কান্না দেখে ইমনের লজ্জা লাগছে, আবার ভালোও লাগছে। সে কিছুতেই বুঝতে পারছে না এমন বুড়ো একজন মানুষ তার মতো ছোট একজনকে এত ভালোবাসে কেন। দাদিজানের শরীর অবশ, শুধু ডান হাতটা নাড়াতে পারেন। সেই হাতে তিনি ইমনকে ধরে আছেন, কিছুতেই ছাড়ছেন না। হাতে হাতে ন্যাপথলিনের গন্ধ। বুড়ো মানুষদের হাতে কি ন্যাপথলিনের গন্ধ হয়? ইমনের সারাটা দিন কাটলো ভয়াবহ উত্তেজনায়। দুবার তাকে রাজহাঁস তাড়া করলো। এতে ভয় যেমন লাগছিল, মজাও লাগছিল। বড়ই গাছে উঠে সে নিজের হাতে পাকা বড়ই পেড়ে খেলো। বড়ই গাছে নিজে নিজে ওঠা কঠিন, তবে ছোটো চাচা একটা টেবিল এনে গাছের সঙ্গে লাগিয়ে দিলেন। টেবিল থেকে চট করে গাছে ওঠা যায়, তবে খুব বেশি দূর ওঠা যায় না। গাছ ভর্তি কাটা। ছোটো চাচা কামরাঙ্গা গাছের ডালে একটা দোলনা টানিয়ে দিলেন। খুব অদ্ভুত দোলনা, চেয়ার দোলনা। একটা চেয়ারের হাতলার সঙ্গে দড়ি বেঁধে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া। কী যে মজার দোলনা! মনে হয় চেয়ারে বসে আছে সামনে টেবিল। চেয়ার এবং টেবিল দুটোই দুলছে। তারপর সে ছোটো চাচার সঙ্গে গেল ছিপ ফেলে পুকুরে মাছ ধরতে। দুজনের হাতে দুটা ছিপ। ছোটো চাচার বড় ছিপ, তার ছোট ছিপ। মাটি খুঁড়ে কেঁচো বের করে কেঁচো দিয়ে টোপ দেওয়া হলো। খুবই ঘেন্নার কাজ। মাছ মারতে হলে একটু ঘেন্নার কাজ করতেই হয়। ঢাকার কেউ বিশ্বাস করবে না, কিন্তু ঘটনা 100 ভাগ সত্যি। ইমন তার ছিপে একটা সরপুঁটি মাছ ধরে ফেলল। মাছটা ধরে তার এত আনন্দ হলো যে শব্দ করে কেঁদে ফেলল। ছোটো চাচা বিরক্ত হয়ে বললেন, আরে গাধা, মাছ ধরে কাঁদছিস কেন? এখানে কাঁদার কি হলো? মাছ ধরতে না পেরে কাঁদলেও একটা ব্যাপার ছিল, এত বড় মাছ ধরে ফিচ ফিচ করে কান্না! ছি! নিজের মারা সরপুঁটি মাছ ভাজা দিয়ে সে দুপুরে ভাত খেলো। আরও অনেক খাবার ছিল, মুরগির মাংসের কোরমা ছিল, ডিমের তরকারি ছিল। তার আর কিছুই খেতে ইচ্ছে করলো না। পরদিন আরও বিস্ময়কর ঘটনা ঘটল। ছোটো চাচা বললেন, আয় তোকে সাঁতার শিখিয়ে দিই। একদিনের সাঁতার। আমি সাঁতার শেখানোর ওস্তাদ। সাঁতার শিখতে হলে প্রথমে কোন কাজটা করতে হয় বল দেখি? জানি না। প্রথমে পানিতে নামতে হয়। পানিতে না নেমেও সাঁতার শেখা যায়। সেই সাঁতারের নাম শুকনা সাঁতার। স্থলে বেঁচে থাকার জন্য এই সাঁতার খুবই প্রয়োজনীয়। বেশিরভাগ মানুষ শুকনা সাঁতার জানে না বলে স্থলে ভেসে থাকতে পারে না। তুমি পারো? না, আমিও পারি না। ইমন ভয়ে ভয়ে চাচার হাত ধরল। পুকুরটাকে খুব গহীন মনে হচ্ছে। পানি কি পরিষ্কার, টলটল করছে। ফিরোজ বলল, ঝুপ করে পানিতে নাম। একদিনে সাঁতার। ইমন অবাক হয়ে বলল, সত্যি সত্যি একদিনে সাঁতার শিখবো? তোর যদি ইচ্ছে থাকে শিখতে পারবি। ইচ্ছা আছে? আছে। পানিতে আমার সঙ্গে নামবি, কিন্তু পানিকে ভয় করতে পারবি না। পানিকে ভয় করলে একদিনে সাঁতার শিখতে পারবি না। শুধু মনে রাখবি, আমি যখন আছি তখন তুই ডুববি না। আমি ধরে ফেলবো। আমার উপর বিশ্বাস রাখতে হবে। পারবি বিশ্বাস রাখতে? পারবো। তাহলে আয়, শুরু করা যাক। প্রথম 1 ঘন্টা শুধু পানিতে ধাপাধাপি করবি। আমি তোর পেটে হাত দিয়ে তোকে ভাসিয়ে রাখবো। ফিরোজ ইমনকে ভাসিয়ে রাখছে। ইমন প্রাণপণে ধাপাধাপি করছে। প্রথমে একটু শীত লাগছিল, ধাপাধাপির কারণে এখন তার শীত লাগছে না। ইমনের মনে হচ্ছে সে তার বাকি জীবনটা পানিতে ধাপাধাপি করে কাটিয়ে দিতে পারবে। সঙ্গে শুধু একজনকে লাগবে, যে তাকে ভাসিয়ে রাখবে, ছেড়ে দেবে না। ইমন 2 ঘন্টার মাথায় সত্যি সত্যি সাঁতার কাটল। ইমনের চেয়েও অনেক বেশি অবাক হলো ফিরোজ। সেই মুগ্ধ গলায় বলল, হার্ড নাট, তুই তো সত্যি হার্ড নাট। সত্যি সত্যি একদিনে সাঁতার শিখে ফেললি। তুই তো বড় হয়ে গেছিস রে বেটা। গ্রামের বাড়ি থেকে ফেরার সময় ইমনের এত মন খারাপ হলো যে বলার নয়। বিদায়ের দিন আকলিমা বেগম নাতিকে জড়িয়ে ধরে বসে রইলেন। এক ফোঁটাও চোখের জল ফেললেন না। বিদায়ের সময় চোখের জল ফেলতে নেই, অমঙ্গল হয়। এমনিতেই এই পরিবারের অমঙ্গলের ছায়া পড়ে আছে। আকলিমা বেগম ধরা গলায় বললেন, ইমন না? ইমন বলল, জি দাদিমা। তোরে একটা কথা বলি, তুই যখন বড় হইয়া বিয়া করবি তখন বউরে নিয়ে আসবি। আমি তো বাইসা থাকবো না, তোরা দুইজনে আমার কবরের সামনে খাড়াবি।
ইমন মাথা কাত করে বলল, জি আচ্ছা। তোর লাগে আমি আল্লাহ পাকের কাছে খাস দিলে দোয়া করছি। আমার দোয়া আল্লাহ পাক কবুল করছেন। আকলিমা বেগম নাতির হাতে কাপড়ে মোড়া একটা ছোট্ট উপহার তুলে দিলেন। জামিলুর রহমান সাহেবের বাড়িতে আজ ভয়াবহ উত্তেজনা। তিনি অফিসে যাননি, বারান্দায় বেতের চেয়ারে বসে আছেন, হাতে মোটা একটা দড়ি। তার সামনে টেবিলে চা দেওয়া হয়েছে, তিনি চা খাচ্ছেন না। চা ঠান্ডা হচ্ছে। আজ টোকন শোভন দুই ভাইকে শাস্তি দেওয়া হবে। এই শাস্তি মাঝে মধ্যেই দেওয়া হয়। শাস্তি প্রক্রিয়া ভয়াবহ। ফাতেমা চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছেন। শোভন টোকনকে ঘরে ঢুকিয়ে তালা মেরে দেওয়া হয়েছে। যথাসময়ে তালা খুলে জামিলুর রহমান সেই ঘরে দড়ি হাতে ঢুকবেন। ভেতর থেকে দরজা বন্ধ করে দেবেন। পরের এক ঘন্টা ভেতর থেকে পশুর ঘুঙ্গানির মতো শব্দ আসবে। ফাতেমা স্বামীর সামনে দাঁড়ালেন, নিচু গলায় বললেন, চা ঠান্ডা হয়ে গেছে, আরেক কাপ বানিয়ে দেব? জামিলুর রহমান বললেন, না। ওরা কি করেছে তোমার জানা দরকার নেই। ফাতেমা প্রায় ফিসফিস করে বললেন, ছেলে মানুষ। জামিলুর রহমান বললেন, 2 দিন পর এসএসসি পরীক্ষা দেবে। ছেলে মানুষ মোটেই না, দাড়ি গোঁফ উঠে গেছে, ছেলে মানুষ কি? তুমি তো সকালে চা খাওনি, চা বানিয়ে দিচ্ছি, চা খাও, তারপর যা ইচ্ছা করো। তুমি তো শাসন করতেই পারো। আমার এই অনুরোধটা রাখো। জামিলুর রহমান বললেন, যাও চা আনো। ফাতেমাকে যত বোকা মনে হয় তত বোকা তিনি বোধ হয় না। চা বানানোর কথা বলে তিনি সময় নিচ্ছেন। যত সময় যাবে রাগ তত পড়বে। চা বানিয়ে সুপ্রভার হাতে দিয়ে পাঠাতে হবে। মানুষটা একমাত্র সুপ্রভার সঙ্গে সহজভাবে কথা বলে। সুপ্রভা হাত নেড়ে নেড়ে কী সব গল্প করে, মানুষটা আগ্রহ নিয়ে শোনে। সুপ্রভাকে বলতে হবে মজার কোনো দীর্ঘ গল্প সে যেন শুরু করে। ফাতেমা নিজেই চা বানাতে গেলেন। অনেক দিন চুলার পাশে যান না। শরীর ক্রমে ভারী হয়ে যাচ্ছে। আগুনের আজকাল আর সহ্য হয় না। মাথা ধপধপ করে। তালা বন্ধ ঘরের খাটে শোভন টোকন বসে আছে। শোভনকে মোটেই চিন্তিত মনে হচ্ছে না, তবে টোকন ভয় পেয়েছে। তার মধ্যে ছটফটানির ভাব স্পষ্ট। সে বারবারই বন্ধ দরজার দিকে তাকাচ্ছে। তাদের অপরাধ মোটামুটি গুরুতর। এই অপরাধ আগে কয়েকবার করেছে, ধরা পড়েনি। আজ সকালে ধরা পড়ে গেছে। ধরা পড়ার কোনো কারণ ছিল না। 2 ভাইয়ের হিসেবে সামান্য গণ্ডগোল হয়ে গেছে। জামিলুর রহমান সকালবেলা বাথরুমে অনেকখানি সময় কাটান। তিনি খবরের কাগজ নিয়ে বাথরুমে ঢুকেন এবং কাগজ শেষ করে বের হন। খুব কম করে হলেও 15 মিনিট সময় লাগে। বাবার কোটের পকেট থেকে মানিব্যাগ বের করে কিছু টাকা সরানোর জন্য এই সময়টা যথেষ্ট। তারা তাই করলো, কিন্তু সামান্য গণ্ডগোল হয়ে গেল। মানিব্যাগ থেকে টাকা বের করার সময় জামিলুর রহমান শোবার ঘরে ঢুকলেন। জামিলুর রহমান বললেন, তোরা আয় আমার সঙ্গে। তারা বাবার সঙ্গে গেল। এখানে আরও একটা ভুল করা হলো। তারা দৌড়ে পালিয়ে যেতে পারত, পালিয়ে যাওয়া হলো না। জামিলুর রহমান 2 ছেলেকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে দিলেন। শোভনের পানির পিপাসা পেয়েছে। শাস্তি কখন শুরু হবে বলা যাচ্ছে না। পানি খেয়ে নিতে পারলে ভালো হতো। পেছনের দিকে জানালাটা খোলা। সেই জানালা দিয়ে 1 জগ পানি যদি কেউ দিত। শোভন খাট ছেড়ে জানালার পাশে এসে দাঁড়ালো। জানালায় লম্বা করে শিক বসানো। একটা শিক বাঁকানো কোনো কঠিন কাজ নয়। শাবল দিয়ে 4 দিলেই শিক বাঁকবে। দারোয়ান বাইরের ঘরে শাবল আছে। জানালার পাশেই মনের মুখ দেখা গেল। ভয়ে তার মুখ সাদা হয়ে গেছে। টোকন শোভন 2 ভাই তার খুব প্রিয় মানুষ। রাতে সে এই ঘরে তাদের সঙ্গে ঘুমায়। এদের ভয়াবহ শাস্তি কিছুক্ষণের মধ্যে শুরু হবে ভাবতেই তার বুক শুকিয়ে আসছে। এর আগের বার শোভন অজ্ঞান হয়ে পড়েছিল। ডাক্তার আনতে হয়েছে, স্যালাইন দিতে হয়েছে। আজও নিশ্চয়ই সেরকম হবে। ইমন, যা চট করে 1 জগ পানি নিয়ে আয়। ইমন ছুটে গেল পানি আনতে। পানির জগ শিকের ফাঁক দিয়ে ঢুকছে না। সে জগ বদলে 2টা পানির বোতল নিয়ে এলো। শোভন বলল, বাবা কি করছে রে? চা খাচ্ছেন। হাতে দড়ি আছে? তুই একটা কাজ কর, দারোয়ান ভাইয়ের ঘর থেকে শাবলটা নিয়ে আয়।
দারোয়ান ভাইয়ের ঘর থেকে শাবলটা নিয়ে আয়। শাবল দিয়ে শিকে চার দিয়ে শিক বাঁকিয়ে ফেলবি। আমরা পকার পার হয়ে যাব। পারবি না? পারবো। তাহলে দেরি করিস না। ইমন শাবল আনতে ছুটে গেল। জানালার শিক বাঁকানোর কাজটা খুব সহজেই হয়ে গেল। দুই ভাই মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। জামিলুর রহমান তালা খুলে কিছুক্ষণ চুপ করে থেকে শীতল গলায় ডাকলেন, ইমন। ইমন। ইমন ফ্যাকাশে মুখে ঘরে ঢুকলো। জামিলুর রহমান বললেন, তুই কাঁপছিস কেন? তুই কী করেছিস? ওদের সাহায্য করেছিস? ইমন হ্যাঁ সূচক মাথা নাড়ল। কীভাবে সাহায্য করেছিস? শাবল এনে দিয়েছি। শার্ট খোল। ইমন শার্ট খুলল। বিছানায় উপর হয়ে থাক। আজ তোকে এমন একটা শিক্ষা দেব যে জীবনে কখনো অপরাধীকে সাহায্য করবি না। জামিলুর রহমান ভেতর থেকে দরজা বন্ধ করে দড়ি হাতে নিলেন। ইমন দাঁত কামড়ে পড়ে আছে। তার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সে মারা যাবে। দরজা বন্ধ। ইচ্ছে থাকলেও তাকে কেউ বাঁচানোর জন্য আসবে না। প্রচণ্ড শারীরিক যন্ত্রণার সময় কোনো প্রিয়জনকে ডাকতে ইচ্ছে করে। ইমন ফিসফিস করে ডাকছে, ছোট চাচা, ও ছোট চাচা। বাতাস কেটে দড়ি সা সা শব্দে নিচে নেমে আসছে। এই শব্দে ইমনের ডাকাডাকি চাপা পড়ে যাচ্ছে। ইমন অজ্ঞান হয়ে যাবার আগ মুহূর্তে দেখলো জানালার শিক ধরে মিতু এসে দাঁড়িয়েছে। মিতুর গোলাকার মুখ লালচে হয়ে আছে। মিতু তীব্র স্বরে সারা বাড়ি কাঁপিয়ে চিৎকার করে বলল, বাবা, বাবা। এরপরে কি ঘটেছে ইমনের মনে নেই। সন্ধ্যাবেলায় ফিরোজ এসে হতবম্ব। ইমন অর্ধচেতনের মতো পড়ে আছে। তার সারা গায়ে ব্যান্ডেজ, শরীরে জ্বর, ঠোঁট কেটে ফুলে উঠেছে। ফিরোজ বলল, তোর কি হয়েছে? ইমন বলল, কিছু হয়নি। কিছু হয়নি মানে? কে তোকে মেরেছে? বড় মামা। তোর বড় মামা কি পাগল? এভাবে কেউ কাউকে মারে? সে পেয়েছে কি? বাড়িতে জায়গা দিয়ে মাথা কিনে নিয়েছে। তোর এখানে থাকতে হবে না, তুই চল তো। কোথায় যাব? আমার সঙ্গে যাবি, আমার মেসে থাকবি, মেস থেকে পড়াশোনা করবি। তোকে আমি এই বাড়িতে রাখবো না। মা যেতে দেবে না ছোটো চাচা। যেতে দেবে না মানে? অবশ্যই যেতে দিতে হবে। আমি ভাবির সঙ্গে কথা বলছি। ফিরোজ দোতলায় উঠে গেল। সুরাইয়া দোতলার বারান্দায় টুলের ওপর বসেছিলেন। তার হাতে একটা বই। বইটার নাম স্বপ্নতত্ত্ব। স্বপ্নের ব্যাখ্যা দেওয়া। স্বপ্নের ব্যাখ্যা পড়তে তার ভালো লাগে। ফিরোজকে দেখে তিনি বই বন্ধ করলেন। তার চোখে ঈষৎ বিরক্তি দেখা গেল। ভাবি কেমন আছেন? ভালো। ইমনের কী অবস্থা আপনি দেখেছেন? দেখিনি, শুনেছি। অপরাধ করেছে, শাস্তি পেয়েছে। এভাবে কেউ কাউকে মারে? ভাইজানের রাগ বেশি। তিনি যা করেছেন ঠিকই করেছেন। শাসনের দরকার আছে, শুধু আদরের কিছু হয় না। ভাবি, আমি তো ইমনকে এখানে রাখবো না। তুমি তাকে রাখা না রাখার কে? তুমি তাকে কোথায় নিয়ে রাখতে চাও? তোমার মেসে? খামাখা রাগ দেখিও না, খামাখা আদরও দেখিও না। ভাবি, আমি কোনো রাগ দেখাচ্ছি না। আমার মনটা খুব খারাপ হয়েছে। এই সব মন খারাপের কোনো দাম নেই। মাসে 2 মাসে একবার আসবে, সাথে থাকবে, সস্তার কিছু খেলনা, খানিকক্ষণ কচলাকুচলি করে চলে যাবে। এসব আদরের মানে কি? ভাবি, আপনি আমার উপর কেন রাগ করছেন বুঝতে পারছি না। আমি রাগ করছি না তো তোমার উপর রাগ করবো কেন? ফিরোজ হতাশ গলায় বলল, ভাবি, আজ রাতটা আমি এই বাড়িতে থেকে যাব। ওর খুব জ্বর। ইমরানের সঙ্গে ঘুমিয়ে থাকে। ওর পাশে কারো থাকা দরকার। সুরাইয়ের স্বপ্ন তথ্যের বই খুলতে খুলতে শুকনো গলায় বললেন, বাড়তি আদর দেখানোর কোনো দরকার নেই। ওদের কপালে অনাদর লেখা। আমি চাই ওরা যেন অনাদরী মানুষ হোক। আপনি কি ইমনকে দেখেছেন? না। আপনার কি উচিত না ওর পাশে কিছুক্ষণের জন্য হলেও বসা? শোনো ফিরোজ, আমার কি উচিত বা অনুচিত এই উপদেশ তুমি আমাকে দিতে এসো না। আমি কাউকে উপদেশ দিই না। আমিও চাই না কেউ আমাকে উপদেশ দিক। এক কাজ করো, আজ তুমি চলে যাও, অন্য একদিন এসো। আজ তুমি উত্তেজিত। আমি নিজে সারাক্ষণ উত্তেজনার মধ্যে থাকি। অন্যের উত্তেজনা আমার ভালো লাগে না। চলে যেতে বলছেন? হ্যাঁ, চলে যেতে বলছি। জামিল ভাইয়ের সঙ্গে একটু কথা বলে যাই। অবশ্যই তুমি তার সঙ্গে কথা বলবে না। সুরাইয়ের স্বপ্নের বই খুলে বললেন, সাপ দেখলে শত্রু বৃদ্ধি পায়। সাপ কামড়াতে দেখলে অসুখ হয়। সাপ মারতে দেখা শুভ শত্রু বিনাশ হয়।
সাপ ও সাপেনিকে শঙ্খ লাগা অবস্থায় দেখলে ধন প্রাপ্তি কিংবা পুত্র সন্তান প্রাপ্তি। ইমনের জ্বর কমেছে। ইমনের জ্বর কমেছে। দুপুরে 102 ছিল, এখন 100। ঘুমের ওষুধ দেওয়ার কারণে সে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছে। সারাদিন কিছু খায়নি। কিছুক্ষণ আগে 1 বাটি স্যুপ খেয়েছে। তার মাথার কাছে সুপ্রভা বসে আছে। সুপ্রভা তাকে গল্পের বই পড়ে শোনাচ্ছে। ইমনের গল্প শুনতে মোটেও ভালো লাগছে না। বেচারি এত আগ্রহ নিয়ে পড়ছে বলে ইমন কিছু বলছে না। সুপ্রভা মাথা দুলিয়ে দুলিয়ে পড়ছে। ইমনের মনে হলো তার বোনটা ওই তো কিছুদিন আগেই হামাগুড়ি দিত, আজ এত বড় হয়ে গেছে, ভাইকে বই পড়ে শোনাচ্ছে। কি আশ্চর্য! সুপ্রভা ঋণে গলায় পড়ছে। লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু চোখের সামনে থেকে বইটা সরিয়ে ফেলুদার দিকে ফিরে বললেন, রামমোহন রায় নাতি ছিল সেটা জানতেন। ফেলুদার মুখের ওপর রুমাল চাপা, তাই সে শুধু মাথা নাড়িয়ে না জানিয়ে দিল। সুরাইয়া আয়নার সামনে বসে আছে। তার চোখে মুখে হতভম্ব ভাব। আয়না স্পষ্ট দেখা যাচ্ছে সিথির কাছের কিছু চুল তামাটে হয়ে আছে। কি ভয়ঙ্কর কথা! চুল পেকে যাচ্ছে নাকি হলুদ টলুদ জাতীয় কোনো রং লেগেছে? হলুদ রং লাগবে কিভাবে? কত বছর হলো সে রান্নাঘরে যায় না। সুরাইয়া তীক্ষ্ণ গলায় ডাকলেন, সুপ্রভা! সুপ্রভা দরজা ধরে দাঁড়ালো। সে আজ শখ করে তার মার শাড়ি পরেছে। নীল শাড়িতে সাদা সাদা বুটি। শাড়িটা যে এত সুন্দর আগে বোঝা যায়নি, পরার পর বোঝা যাচ্ছে। শাড়ি পরার জন্য তাকে এত বড় লাগছে যে মনে হচ্ছে না তার বয়স মাত্র 13। মনে হচ্ছে তরুণী এক মেয়ে যে সুযোগ পেলে সবার চোখ এড়িয়ে তার ছেলে বন্ধুর সঙ্গে টেলিফোনে গল্প করে। সুপ্রভা এমনিতেই দেখতে সুন্দর, শাড়ি পরায় আজ তাকে অন্যরকম সুন্দর লাগছে। একটু আগে মিতু তাকে দেখে বলেছে, সুপ্রভা খবরদার শাড়ি পরবি না, হিংসায় আমার শরীর জ্বলে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে দেখবি সারা গায়ে ফুসকা উঠে যাবে। সুরাইয়া মেয়েকে দেখে বলল, সুপ্রভা দেখ তো আমার মাথার চুল পেকে যাচ্ছে কি নাকি। সুপ্রভা বলল, আবার কি ধরনের কথা? হয় বল হ্যাঁ, নয় বল না। চুল পেকেছে? সুপ্রভা ক্ষীণ গলায় বলল, হ্যাঁ। সুরাইয়া তীব্র গলায় বলল, চুল পাকবে কেন? এখনই কেন চুল পাকবে? সুপ্রভা এই প্রশ্নের কী জবাব দেবে বুঝতে পারছে না। চুল পেকে গেলে সে কি করবে? সে তো আর 100 বছরের পুরনো ঘি মায়ের মাথায় মাখিয়ে তার চুল পাকায়নি। এমনিতেই সে মায়ের ভয়ে অস্থির হয়ে থাকে। আজ সকাল থেকে ভয় বেশি লাগছে, কারণ বান্ধবীর জন্মদিনে যাবার কথা যখন বলা হয়েছে মা বিশ্রী করে তাকিয়েছেন, কিছু বলেননি। অথচ আগে ভাগে কথা ঠিক হয়ে আছে, সবাই দল বেঁধে শাড়ি পরে যাবে, রাতে ওই বাড়িতে থাকবে, সারা রাত গল্প করবে। তাদের বাড়িতে লেজার ডিস্ক প্লেয়ার আছে। এই লেজার ডিস্কে ছবি দেখা যাবে। যে ছবি দেখা হবে সেই ছবিও এনে রাখা হয়েছে, সাউন্ড অফ মিউজিক। শাড়ি পরেছিস কেন? সুপ্রভা খুবই অবাক হলো। সে মাকে জানিয়েছে শাড়ি পরেছে। আলমারি থেকে মা নিজেই শাড়ি বের করে দিয়েছেন। এখন হঠাৎ এই কথা কেন? শাড়ি পরার এইসব ঢং কোত্থেকে শিখলি? তুই কোথায় আছিস জানিস না? পরের বাড়িতে দাসীর মতো পড়ে আছিস, রং করতে লজ্জা লাগে না? বেহায়া মেয়ে। সুরাইয়া দম নেবার জন্য থামলেন। সুপ্রভা ভাবল এই ফাঁকে সে সরে যাবে, তবে এই কাজটা করাও ঠিক হবে না। সবচেয়ে ভালো হয় সে যদি মাকে রাগ ঝাড়ার পুরো সুযোগটা দেয়। ঢঙের মেয়ে। ঢং তো 16 আনার ওপর 2 আনা, 18 আনা শিখেছিস। ঢং তো 16 আনার ওপর 2 আনা, 18 আনা শিখেছিস। যা শেখার তা তো শিখিস না। যা শেখার তা তো শিখিস না। অঙ্কে পেয়েছিস 11। এমন কোনো মেয়ে আছে যে অঙ্কে 11 পায়? বল, আছে কোনো মেয়ে? দে কথা, জবাব দে। চুপ করে থাকলে টেনে জিভ ছিঁড়ে ফেলবো। সুপ্রভা মনে মনে মায়ের কথা জবাব দিল। এই কাজটা সে ভালো পারে। মা যখন প্রশ্ন করতে থাকেন তখন সে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে।
ঠিকই। মা যখন প্রশ্ন করেন তখন সে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে ঠিকই, তবে মনে মনে প্রতিটি প্রশ্নের জবাব দেয়। সে কোনো প্রশ্নই মা 3বার 4বার করে করেন। যে কোনো প্রশ্নই মা 3বার 4বার করে করেন। মার একই প্রশ্নের জবাব সুপ্রভা ভিন্ন ভিন্নভাবে দেয়। তার বেশ মজা লাগে। কি সার্কাসের সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? কথা জবাব দে। আজ কোন মেয়ে? আছে কোনো মেয়ে যে অঙ্কে 11 পায়? সুপ্রভা মনে মনে বলল, হ্যাঁ মা আছে। নন্দিতা বলে একটা মেয়ে আমাদের ক্লাসে আছে। সে পেয়েছে 9। তোমার যদি বিশ্বাস না হয় তুমি নন্দিতার কাছে টেলিফোন করে জেনে নিতে পারো। ওরা দারুণ বড়লোক। ওদের বাড়িতে 3টা টেলিফোন। নন্দিতাও আজ জন্মদিনে যাবে। নন্দিতা পরবে লাল সিল্কের শাড়ি, রাজশাহী সিল্ক। সেরিকালচার বোর্ডে তার এক মামা চাকরি করেন, তিনি এনে দিয়েছেন। সুরাইয়া বললেন, তুই এক্ষুনি শাড়ি খোল, বই খাতা নিয়ে বস, ইমনকে বল অঙ্ক দেখিয়ে দিতে। সুপ্রভা মনে মনে বলল, দুপুরবেলা বই নিয়ে বসবো কেন মা? ইমন ভাইকেও অঙ্ক দেখিয়ে দিতে বলা যাবে না, তার জ্বর, সে বিছানায় শুয়ে আছে। এতক্ষণ শুনছিলেন অপেক্ষা বইয়ের 3য় ভাগ। শীঘ্রই 4র্থ ভাগ আসছে, আপনাদের শোনার নিমন্ত্রণ রইল। ধন্যবাদ।